হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা খুবই স্পেশাল, কারণ এখন বাজারে কিন্তু জলপাইটা খুবই অ্যাভেলেবেল। আমরা অনেক রকম করে জলপাইয়ের আচার দিয়ে থাকি। আজকের এই আচারের রেসিপিটা খুবই সিম্পল প্লাস অনেক স্পেশালও, কারণ আমরা অনেকে আছে অনেক মশলা ইউজ করি, বাট মেজারমেন্ট ঠিক না হওয়াতে আচারটা খেতে ভালো লাগে না বা বেশি দিন সংরক্ষণও করতে পারি না। তো আজকে আমি সঠিক মেজারমেন্টে কীভাবে আপনার আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলের জন্য অনেক হেল্পফুল হবে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। তো চলুন দেখে নিই। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে তাজা আর ভালো জলপাই। এখানে অবশ্যই আপনারা বাজার থেকে কেনার সময় ভালো মানের জলপাইটা দেখে তারপর কিনবেন। পাকা জলপাই না, একদম কাঁচা জলপাইটা কেনার চেষ্টা করবেন। এখানে আমি 1 কেজির পরিমাণ জলপাইয়ের আচার আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখান থেকে আমি কিছুটা পরিমাণ রান্না আস্ত ব্যবহার করব আর বাকিটা গুঁড়ো করে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, রসুনের কোয়া আর কয়েকটা এলাচ। আর আচার তৈরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সরিষার তেল, যেটা ছাড়া আচার তৈরি করা অসম্ভব বা আচার তৈরি করলেও খুব একটা ভালো লাগে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার দানা। এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার প্লাস হচ্ছে কতটুকু পরিমাণে আমি রান্না ইউজ করছি সবগুলাই আমি ডেসক্রিপশন বক্স প্লাস ভিডিওর মধ্যেও বলে দিব। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি জলপাইটাকে ফার্স্টে প্রিপেয়ার করে নিচ্ছি। এর জন্য একটা নাইফ দিয়ে এই জলপাইয়ের উপরে আমি এভাবে একটু প্রেস করে কেটে নিচ্ছি দাগের মতো করে, যেন জলপাইয়ের যে আটি আছে বা বিচি আছে ওই পর্যন্ত যায়। এভাবে জোরে জোরে প্রেস করে 5 থেকে 6টার মতো দাগ দিয়ে নিয়েছি লম্বা করে। এরকম করে প্রত্যেকটা জলপাই আমি কেটে নিব। আর আপনারা চাইলে জলপাইটাকে ছোট ছোট করে স্লাইস করেও কিন্তু ব্যবহার করতে পারেন আচারের জন্য। আজকে আমি আস্ত জলপাই দিয়ে আচারটা তৈরি করে দেখাচ্ছি। তো সবগুলা জলপাই কাটা হয়ে যাওয়ার পর আমি এগুলাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অবশ্যই 5 থেকে 6 বারের মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন হাতের সাহায্যে, কষলে কষলে, যেন জলপাইয়ের উপরে কোনো রকম ময়লা বা এক্সট্রা কোনো দাগ টাগ যেটা একদম উপরের লেয়ারে থাকে ওইরকম কোনো কিছুই যেন না থাকে। চেষ্টা করবেন ভালো করে ধোয়ার জন্য। তো আমি এগুলাকে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে ইজি হয়, আপনাদের যেটাতে নিতে ভালো লাগে ওইটাতে নিয়েই পানিটাকে ঝরিয়ে নিতে পারেন 10 থেকে 15 মিনিট। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ। যে হলুদের গুঁড়া লবণটা রেখেছিলাম সেখান থেকে আমি অল্প কিছুটা পরিমাণ রেখে সম্পূর্ণটাই আমি এখানে ব্যবহার করছি। আর ব্যবহার করার পর কিন্তু আমি দেখছেন ঝাঁঝরিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, যেন প্রত্যেকটা জলপাইয়ের গায়ে সম পরিমাণের লবণ আর হলুদ লাগে। নিচে বোলটাতে কিন্তু এক্সট্রা যে লবণ আর হলুদ আছে ওগুলো কিন্তু পড়ে যাচ্ছে। এতে করে কিন্তু কোনো জলপাইতে এক্সট্রা বেশি লবণ থাকবে না এক সাইডে, বা এক সাইডে বেশি হলুদও থাকবে না, সব সাইডে সমান সমান হবে। এই জিনিসটা আপনারা ট্রাই করবেন বা এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, তাহলেই কিন্তু রান্নার সময় লবণের পরিমাণ কম বেশি হবে না। তো এখানে আমি একটা বড় বোলের মধ্যে বা ডিশের মধ্যে পেপার বিছিয়ে জলপাইটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন জলপাইয়ের ভিতরে এক্সট্রা যে পানিটা আছে ওইটা একটু অ্যাবজর্ব হয়ে যায়। আর জলপাইয়ের যে কাঁটাগুলো আমি দিয়েছিলাম ওইগুলো যেন একটু বড় হয় বা ওইগুলো যেন একটু ফাঁকা হয়ে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে 2 থেকে 3 ঘন্টার মতো রোদ্রে রেখে দিতে পারেন। এতে করে জলপাইটা একটু শুকিয়ে যাবে আর এর মধ্যে এক্সট্রা যত পানি আছে সবগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। যদি রোদ্রের কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ফ্যানের নিচে কিংবা চুলার নিচে রেখে দিতে পারেন। তো এখন আমি চুলায় একটা
প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, প্রায় হাফ চা চামচ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। তেজপাতা আমি এখানে ছোট ছোট 2টা ব্যবহার করেছি, দারচিনি আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ স্টিক ব্যবহার করেছি, আর এলাচ আমি এখানে মাথাটা ফাটিয়ে একটা ব্যবহার করেছি। আর এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এগুলা দিয়ে আমি খুব ভালো করে এগুলাকে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব রসুন। যে রসুনের কোয়াগুলা আমি নিয়েছিলাম ওইখান থেকে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এগুলাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাইগুলা। আর জলপাইগুলো দেখতে পাচ্ছেন এর পানিটা টেনেই কিন্তু কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে এসেছে। তো জলপাইটা দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে চেড়ে জলপাইটাকে একটু কালার চেঞ্জ করে নিব। জলপাইটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর কিন্তু এর উপরে স্কিনে সবুজ কালারটা চলে গিয়েছে, এখন একটু অন্যরকম কালার চলে এসেছে। এর পর্যায়ে আমি এখানে একটু হলুদ দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে এতে করে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই জলপাইগুলোকে তেলের মধ্যে সিদ্ধ করে নিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা মনে হয় পাকা জলপাই এটার সাথে অ্যাড হয়েছে, এই জন্য ওই জলপাইটা কিন্তু একদম খুলে গিয়েছে সিদ্ধ হতে হতে। আর আরেকটা জলপাই আপনাদেরকে দেখালাম, ওইটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, বা খুব বেশি ভেঙেও যায়নি, আবার খুব বেশি কাঁচাও না। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে প্রিজারভেটিভের জন্য ভিনেগার ব্যবহার করছি, প্রায় 1 চা চামচ পরিমাণ। খুব বেশি ভিনেগার দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এর কালারটা বা এর যে একটা টেক্সচার আছে বা ফ্লেভার আছে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটু তিতা তিতা বা একটু কেমন কেমন জানি লাগবে, তাই অবশ্যই ভিনেগারের পরিমাণটা লিমিটেশন বজায় রেখে ইউজ করবেন। তো ভিনেগার দিয়ে এটাকে আমি নামিয়ে রাখছি যতক্ষণ না এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটা ঠান্ডা হতে হতে আমি একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর যে কড়াইটাতে আমি আচারটা তৈরি করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে, একদম ফুটায়নি। হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে কিছুটা পরিমাণ তাপ উপরে উঠছে। সে পর্যায়ে চুলাটা অফ করে তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। আর জলপাইয়ের আচার বছর জুড়ে সংরক্ষণ করা কিংবা যে কোনো আচার বছর জুড়ে যদি আপনারা সংরক্ষণ করতে চান পারফেক্টলি, সেক্ষেত্রে অবশ্যই কাঁচা তেলটা ব্যবহার করতে যাবেন না। যে কোনো তেলের আচার সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই এভাবে তেলটাকে গরম করে তারপর ঠান্ডা করে তেলটাকে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের তেলের আচারটা অনেক দিন ভালো থাকবে। এটাই মূল টিপস তেলের আচার অনেক দিন সংরক্ষণ করার জন্য। এই টিপসটা আমাদের বাসায় খুব বেশি ফলো করা হয়, আমার আম্মু আমার দাদু সবাই খুব বেশি ফলো করে, তাই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি যেন তারাও কিছুটা পরিমাণ উপকারিতা লাভ করতে পারে। তো আমি এগুলাকে কিন্তু কথা বলতে বলতে ট্রান্সফার করে নিয়েছি জারের মধ্যে, আর এক্সট্রা যে তেলটা ছিল ওটাকেও ঢেলে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কি সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু দেখে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এটাকে রোদ্রে দিতেও পারেন, আবার চাইলে রোদ্রের ব্যবস্থা যদি নাও থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।